একবিংশ শতকের সবথেকে বড় ঘটনা, ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনেই মৃত। 1989 থেকে 2026 দীর্ঘ 37 বছর শাসনের পর ইসরায়েলি স্ট্রাইকে মারা গেলেন আলী খামেনেই। 28 ফেব্রুয়ারি 2026 শনিবার সকালে একের পর এক ইসরায়েলি মিসাইলে কেঁপে ওঠে ইরান। তেহরান, ইস্পাহান, কারমানশা, ইরানের বড় বড় শহরগুলোকে টার্গেট করা হয়। ইভেন একটা ইসরায়েলি মিসাইল ইরানের একটা স্কুলে গিয়ে পড়ে, যেখানে সাথে সাথে মারা যায় ওই স্কুলের 50 জন ছাত্রী। ইসরায়েলের পাশাপাশি আমেরিকাও এদিন ইরানের উপর বেশ কিছু মিসাইল ফায়ার করে, আর এমনই একটা মিসাইল হিট করে আয়াতোল্লাহ আলী খামেনেইর বাসভবনে। এই অ্যাটাকে শুধুমাত্র খামেনেই নন, তার মেয়ে, তার মেয়ের হাজব্যান্ড এবং তার ছেলে মেয়েরাও এই অ্যাটাকে মারা যান। প্রশ্ন হচ্ছে, তাহলে ইরানের ভবিষ্যৎ কি? ইরানে ইসলামিক শাসনের কি এবার তাহলে পতন হতে চলেছে? এদিন এই মিসাইল হামলার পর ইরান কিন্তু চুপ করে ছিল না। মিডল ইস্টে আমেরিকার যতগুলো মিলিটারি ঘাঁটি রয়েছে, তা সে দুবাই হোক, সৌদি আরব বা বাহরিন, ইরানের মিসাইল প্রত্যেকটা আমেরিকান মিলিটারি ঘাঁটিতে অ্যাটাক করে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম এই মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করতে ব্যর্থ হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি এই হামলাগুলো ইচ্ছে করেই হতে দিয়েছে, যাতে তারা ইসলামিক কান্ট্রিগুলো সাপোর্ট পায়? আর যেভাবে ইসরায়েল এবং আমেরিকা লাগাতার ইরানের উপর মিসাইল ছুটছে, বম্বিং করছে, তাতে কি ইরানের সরকার বদল হতে পারে, নাকি আমেরিকা ইরাকের মতো ইরানকেও একটা ফেইল্ড নেশনে পরিণত করতে চাইছে? আর সবথেকে বড় প্রশ্ন, আমেরিকা ও ইসরায়েল বনাম ইরানের এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে। আজ এই রিসেন্ট যুদ্ধ নিয়ে বেশ কিছু অ্যানালাইসিস আপনাদের সাথে করব। এই টপিকটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। বলতে পারেন, এতদিন যে ইতিহাস আমরা বইয়ের পাতায় পড়ে এসেছি, সেই ইতিহাস আজ আমরা তৈরি হতে দেখতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই একটা করে লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। 1979 সালে ইরানে ইসলামিক রেভলিউশনের মাধ্যমে ইরানের বর্তমান সরকার গড়ে উঠেছিল, যে সরকারের সুপ্রিম লিডার ছিলেন আয়াতোল্লাহ আলী খামেনেই। বিশ্বের প্রতিটা দেশেই একটা করে কোর আইডিওলজি থাকে, তেমনি ইরানেও একটা কোর বিলিফ আছে যে আমেরিকা এবং ইসরায়েল তাদের চিরশত্রু। ইভেন মাঝে মাঝে ইরানের পার্লামেন্টে দাঁড়িয়ে ইরানের নেতা মন্ত্রীরা ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল স্লোগান দেন। আর ঠিক এই কোর বিলিফের কারণেই 1979 থেকে আজ 2026 পর্যন্ত সেই পুরনো শত্রুতা আজও তাদের মধ্যে রয়ে গেছে। আর আজ এই শত্রুতাই সারা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের সামনে এসে দাঁড় করিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু এই অ্যাটাকের পর থেকে যতগুলো প্রেস ব্রিফ এবং টুইট করেছেন, তাতে একটা জিনিস স্পষ্ট, যে আমেরিকার টার্গেট এবার ইরানের টপ অফিসিয়ালরা, যাতে ইরানে ইসলামিক শাসনের সমাপ্তি হয়। এখনও পর্যন্ত এই মিসাইল অ্যাটাকে ইরানের প্রায় 40 জন টপ র্যাঙ্কিং অফিসিয়াল মারা গেছেন। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনেই তাদের মধ্যেই একজন। এবং রিসেন্টলি ইসরায়েলের তরফ থেকে খামেনেইর বাসভবনের একটা ধ্বংসস্তূপের ছবি ভাইরাল করা হয়েছে। ইরান শুরুর দিকে দাবি করেছিল যে খামেনেই সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন, কিন্তু কয়েক ঘন্টা আগেই ইরানের স্টেট মিডিয়া আলী খামেনেইর মৃত্যুর সংবাদ প্রকাশ করেছে। এবারে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আমেরিকা বা ইসরায়েল এর আগে যখনই ইরানে কোনো হামলা করেছে, তাদের টার্গেট ছিল ইরানের কোনো মিলিটারি বেস অথবা কোনো নিউক্লিয়ার সাইট। কিন্তু এবার তারা ইরানের যে সমস্ত অফিসিয়াল তাদের বাসভবনে অ্যাটাক করছে, যেটা সরাসরি একটা ইন্ডিকেশন দেয় যে তারা সত্যিই একটা বড় যুদ্ধ চায়। এবার প্রশ্ন হচ্ছে, ট্রাম্প এবং নেতানিয়াহু যদি ইরানের সর্বোচ্চ লিডারদের হত্যাও করে ফেলে, তাহলেও কি ইরানের সরকার বদল করা সম্ভব হবে? এবার আপনারা এই ডায়াগ্রামটাকে দেখুন। এখানে ইরানের টপ মোস্ট পাওয়ারফুল পারসন খামেনেই, তার নিচে কারা রয়েছেন, তাদের কি রোল, এই সমস্ত কিছু মেনশন করা রয়েছে। এরা প্রত্যেকেই ইসরায়েলের হিট লিস্টে রয়েছে। তবে এক্সপার্টরা মনে করেন যে ইরানের এই পাওয়ার রোল অনেকটা হাইড্রার মতো, যেখানে একটা মাথা কেটে দিলে সেখানে আরেকটা নতুন মাথা গজিয়ে ওঠে। আরেকটু সহজভাবে বলতে গেলে, ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করার পরেও এখানে সরকার বদল করা কিন্তু অতটা সহজ হবে না। কারণ খামেনেই মারা যাবার পরেই ইরানের কনস্টিটিউশন অ্যাক্টিভেট করবে অ্যাসেম্বলি অব এক্সপার্ট, যেটা ইরানের ধর্মীয় গুরুদের একটা ভীষণই পাওয়ারফুল গ্রুপ। এই গ্রুপই একজন নতুন লিডারকে বেছে নেবে ইরানের সুপ্রিম লিডার হিসাবে। এই মুহূর্তে আলী খামেনেইর পর সম্ভাব্য সুপ্রিম লিডার হিসাবে দেখা হচ্ছে আলী লারজানিকে, যিনি এই মুহূর্তে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের হেড। এটাকে বলা হয় ইরানের সবথেকে ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং বডি। অর্থাৎ আজকের দিনে আলী খামেনেইর পর সবথেকে পাওয়ারফুল পারসন এই লোকটি। তবে লারজানি কিন্তু সুপ্রিম লিডার হতে পারবেন না, কারণ তিনি কোনো ক্লারিক নন। তবে আলী খামেনেই তাকে ভীষণই ভরসা করত, আর লারজানির প্রধান কাজই হল
খামেনেইর লেগাসিকে কন্টিনিউ করা। আর যদি লারজানিকেও হত্যা করা হয় তাহলে ইরানের দুটো জিনিস হতে পারে। এক, ইরানে সত্যিই ইসলামিক শাসনের পতন হবে। আর দ্বিতীয় যেটা হতে পারে সেটা ইরানের এই স্ট্রাকচার আরও বেশি পাওয়ারফুল হয়ে উঠতে পারে। কারণ একটা দেশ তখনই সবথেকে বেশি ভয়ানক হয়ে ওঠে যখন তাদের কাছে হারানোর কিছু থাকে না। এই পাওয়ার স্ট্রাকচার ছাড়াও আরও দুটো জিনিস কিন্তু ভুললে চলবে না। সেটা হচ্ছে ইরান একটা ভীষণই বড় দেশ। ইভেন সাদ্দাম হোসেন আমেরিকার সাহায্য নিয়েও গ্রাউন্ড অ্যাটাক করে ইরানকে হারাতে পারেনি। একটা দেশে গিয়ে বম্বিং করা, মিসাইল ছুড়ে সেই দেশটার বেশ কিছু ক্ষতি করা, আর একটা দেশকে মিলিটারিলি ক্যাপচার করা, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। আজকে ইরানে হিউজ বম্বিং করে টপ অফিসিয়ালদের মেরে ফেললেও আইআরজিসি কিন্তু পুরোপুরি ধ্বংস হবে না। আইআরজিসি অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড, যেটা একটা ভীষণই পাওয়ারফুল আর্মি। তবে এদের কাজ কিন্তু ইরানের জনগণকে রক্ষা করা নয়। এদের কাজ হলো ইরানে ইসলামিক শাসনকে কন্টিনিউ করা এবং সুপ্রিম লিডারকে প্রোটেক্ট করা। অর্থাৎ ইরানের টপ লিডাররা মারা গেলেও আইআরজিসি তাদের কাজ চালিয়ে যাবে। সেক্ষেত্রে ইরানে এরপর যে সরকারই আসুক না কেন, সেখানে কিন্তু গৃহযুদ্ধের একটা চান্স থেকে যাবে, বা ইরানের পরিণতি হতে পারে আজকের দিনে সিরিয়া বা ইরাকের মতো। ট্রাম্প বলছেন তিনি ইরানে ততক্ষণ অ্যাটাক চালিয়ে যাবেন যতক্ষণ না ইরানের রিজিম চেঞ্জ হচ্ছে। আর এটা একটা জিনিসের পরিষ্কার ইন্ডিকেশন দেয় যে আমেরিকা এবং ইসরায়েল দুই দেশই দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর প্রস্তুতি নিয়েছে। প্রশ্ন হলো, ইরান কি একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর জন্য প্রস্তুত? এই মুহূর্তে ইরানের কাছে মাত্র 350টা ফাইটার জেট রয়েছে, যেগুলোর বেশিরভাগই সেই সোভিয়েত আমলের। উল্টো দিকে আমেরিকার কাছে আছে F-35 এবং B-2 বম্বারের মতো পাওয়ারফুল এয়ারক্রাফট। B-2 বম্বার এমন একটা এয়ারক্রাফট যেটা কোনো রাডারেই ধরা পড়ে না। ইভেন কয়েক মাস আগে আমেরিকা এই B-2 বম্বার ব্যবহার করেছিল ইরানের পারমাণবিক সেন্টারে অ্যাটাক করার জন্য। তবে ইরানের কাছে যে জিনিসটা সবথেকে বেশি আছে সেটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন। ইরান বহু বছর ধরে একটা পলিসি মেনটেন করে এসেছে। তাদের দেশের ইকোনমি যা হয়ে যাক না কেন, তারা কিন্তু মিসাইল প্রোগ্রাম কখনো বন্ধ করেনি। কারণ আজকের দিনে এই মিসাইল যে তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আশা করি সারা বিশ্ব বুঝতে পারছে। এখানে আপনি দেখতে পাবেন ইরানের মিসাইলের লিস্ট। একটা আনুমানিক ধারণা অনুযায়ী ইরানের কাছে এই মুহূর্তে প্রায় 2 থেকে 3 হাজার ব্যালিস্টিক মিসাইল আছে। এমনকি চীন এবং রাশিয়া থেকে পাওয়া বেশ কিছু অ্যাডভান্স হাইপারসনিক মিসাইলও এর মধ্যে রয়েছে। এছাড়া অলরেডি ইরানের পাশে হুতি, হিজবুল্লাহ এবং হামাস এসে দাঁড়িয়েছে। এরাও ইরানের পক্ষ নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। মানে এক কথায় গোলা বারুদের তেমন কমতে কিন্তু ইরানের কাছে নেই। কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধে যে জিনিসটা সব থেকে বেশি দরকার হয় সেটা হচ্ছে টাকা। আর ইরানের অর্থনীতি এখন এই মুহূর্তে তাদের সব থেকে দুর্বলতম স্থান। লাগাতার স্যাংশনের ফলে ইরানের কারেন্সির ভ্যালু কমে গেছে। ইভেন কয়েক মাস আগে ইরানে যে হিউজ প্রোটেস্ট হয়েছিল তার কারণও ছিল ইরানের এই খারাপ অর্থনীতি। এছাড়াও দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আরও একটা জিনিসের দরকার হয়, সেটা হচ্ছে স্ট্রং লিডারশিপ। আলী খামেনেই এতদিন ইরানের ফেস ছিলেন। এবার বলতে পারেন আলী খামেনের সব থেকে বড় ভুল ছিল তিনি 86 বছর বয়সে এসে দাঁড়িয়েও তার কোনো উত্তরাধিকারী বেছে নিতে পারেননি। ফলে এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকার মিসাইল সহ্য করার পাশাপাশি ইরানকে ইন্টারনালি নিজেদের পলিটিক্যাল প্রেশারও ফেস করতে হবে। সুতরাং এটা এখন দেখার বিষয় যে ইরান কি সত্যি তাদের এই দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যেতে পারবে। এই বিষয়ে আপনার মতামত কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার আমি কেন এই ইন্ট্রোতে বললাম যে এই যুদ্ধ কি শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে, এর কারণ কি, চলুন এবার সেটা বলি। এই মুহূর্তে আমেরিকার দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানকে দুই দিক থেকে ঘিরে রেখেছে। ইউএসএস অ্যাব্রাহাম লিনকন, যেটা মোতায়েন করা হয়েছে আরব সাগরে, এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যেটা বিশ্বের সবথেকে এক্সপেন্সিভ এয়ারক্রাফট ক্যারিয়ার, যার মূল্য প্রায় $14 বিলিয়ন। আর এটা মোতায়েন করা রয়েছে মেডিটেরিয়ান সি অর্থাৎ ভূমধ্য সাগরে। এবার যেহেতু আমেরিকা মিডল ইস্টের দেশগুলো থেকে ইরানের উপর হামলা করছে না, তাই এই এয়ারক্রাফট ক্যারিয়ার দুটো কিন্তু আমেরিকার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ ইরানের উপর অ্যাটাক করার জন্য। ইভেন এই মুহূর্তে আমেরিকা ইসরায়েলের পোর্ট হাইফা থেকে তাদের ইউএসএস জেরাল্ড ফোর্ডের মাধ্যমে মিসাইল ছুটছে ইরানের দিকে। ফলে স্বাভাবিকভাবেই ইরান চাইবে তাদের সামনে আসা যে কোনো থ্রেটকে আটকাতে। তবে এখনও পর্যন্ত, মানে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি তখনও পর্যন্ত কিন্তু ইরান ইউএসের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর মিসাইল অ্যাটাক করেনি। এবার কিছু এক্স সিআইএ অফিসিয়াল দাবি করছে যে ইরানের কাছে এই মুহূর্তে চীন এবং রাশিয়ার দেওয়া বেশ কিছু হাইপারসনিক মিসাইল আছে, যেগুলো একবার ফায়ার করলে আটকানো প্রায় অসম্ভব। আর যদি ইরান এমন কোনো হাইপারসনিক মিসাইল আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের দিকে ছোড়ে, তাহলে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু ডুবে যেতে পারে। আর সেক্ষেত্রে আমেরিকা ইরানের উপর পারমাণবিক হামলা করার জন্য দুবার ভাববে না। ইভেন ইসরায়েলও তাদের নিউক্লিয়ার ওয়েপেন ইউজ করবে, আর যার মাধ্যমে এটা শিওর
যে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেঁধে যাবে, কারণ ইরানের পক্ষে তখন সরাসরি রাশিয়া এবং চীন এসে দাঁড়াবে। তবে এই ইরান ভার্সেস আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের আরও বেশ কিছু কনসিকোয়েন্সেস আছে। দেখুন, এই মুহূর্তে ইরানে যে ইসলামিক শাসন রয়েছে এটাকে অনেকেই প্রেজ করেন, অনেকের এটা পছন্দ, আবার অনেকের কাছে এটা ডিকটেটরশিপ, মধ্যযুগীয় বর্বরতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা দেশের ইন্টারনাল ম্যাটারে কি এইভাবে কারোর হস্তক্ষেপ করা উচিত? কারণ আজ যে ডেমোক্রেসির দোহাই দিয়ে আমেরিকা ইরানের উপর হামলা করছে, কাল সেই ডেমোক্রেসির দোহাই দিয়ে আপনার দেশেও যে অ্যাটাক করবে না তার কি গ্যারান্টি? এতে বিশ্বের বাকি যে পাওয়ারফুল কান্ট্রিগুলো রয়েছে তাদের কাছেই বা কি বার্তা যাচ্ছে? যদি আমেরিকার ইরানের উপর বম্বিং করা ঠিক হয়ে থাকে, তাহলে রাশিয়ার ইউক্রেনের উপর হামলাও কিন্তু সঠিক। এমনকি ভবিষ্যতে চীন যদি তাইওয়ানের উপর হামলা করে সেটাও কিন্তু সঠিক হিসাবে বিবেচিত হবে। এতে দিন দিন এমনি আমরা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাব। এবার ইরানের মতো কিন্তু নর্থ কোরিয়াও আমেরিকার শত্রু, কিন্তু আমেরিকা কখনো নর্থ কোরিয়ার উপর অ্যাটাক করতে যায় না। তার কারণ কি জানেন? তার কারণ হলো নর্থ কোরিয়ার কাছে নিউক্লিয়ার বম রয়েছে। এবার এই পয়েন্ট অফ ভিউতে দাঁড়িয়ে একটা জিনিস কিন্তু পরিষ্কার, যে ইরানের পারমাণবিক বোমা বানাতে চাওয়াটাও কিন্তু জাস্টিফাইড ছিল। কারণ আজ যদি ইরানের কাছে পারমাণবিক বোমা থাকতো, তাহলে আমেরিকা বা ইসরায়েল কেউ কিন্তু তার উপর সরাসরি অ্যাটাক করতে পারতো না। আজ ইরানের কাছে মিসাইল আছে বলে তারা অ্যাটলিস্ট নিজেদেরকে ডিফেন্ড তো করতে পারছে। যদি ভেনেজুয়েলার মতো অবস্থা হতো তাহলে তো তারা সেটাও করতে পারতো না। তাহলে ভাবুন একবার, যে ভবিষ্যতে আমেরিকার যে শত্রু দেশগুলো রয়েছে তারা কেন নিউক্লিয়ার বম বানাতে চাইবে না? এছাড়া ইরানের স্ট্র্যাটেজিক লোকেশন কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গাটি আপনারা যে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এখান থেকেই বিশ্বের 20% খনিজ তেল সাপ্লাই হয়। এবার আমেরিকা এবং ইসরায়েল যদি এভাবেই কন্টিনিউয়াসলি ইরানের উপর বম্বিং করতে থাকে, তাহলে দিন দিন ইরান ডেসপারেট হয়ে উঠবে। তারা এই স্ট্রেট অফ হরমুজে মাইন বিছিয়ে বম্বিং করে এই যুদ্ধের আঁচ গোটা বিশ্বে ছড়িয়ে দিতে পারবে। আর বলে দেই, এই স্ট্রেট যদি কয়েক দিনের জন্য বন্ধ হয়, তাহলে খনিজ তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। ইভেন অলরেডি খনিজ তেলের দাম 5% বেড়ে গেছে, যার প্রভাব আলটিমেটলি আমাদের প্রত্যেকের পকেটে এসে পড়বে। তো এখন দেখার বিষয় হচ্ছে এই যুদ্ধ কতদিন চলে। আশা তো করবো যে যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে যাক এবং শান্তি ফিরে আসুক। ইরানের মিলিটারি এবং জিওগ্রাফিক্যাল পাওয়ার নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, যে ভিডিওটার টাইটেল ইরানকে যুদ্ধে হারানো অসম্ভব। আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। আর আপনি যদি ইসরায়েল নিয়ে এমনই একটা সিমিলার ভিডিও দেখতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব এই টপিকে একটা ভিডিও বানানো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সঙ্গে।